আসসালামু আলাইকুম সবাইকে। হৃদিতা গল্পের 4 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। তানিশার কথা শোনা মাত্রই হৃদিতা যেন মুক্তির মতো পাথর হয়ে গেল। এখন রিলেশন হবে তো দূরের বিষয়, সে যে তার সঙ্গে না বুঝে অন্যায়টা করেছে তার ক্ষমাও তো নিতে পারবে না। এসব ভেবে হৃদিতার শব্দ ছাড়াই চোখ থেকে জল পড়তে লাগলো। হৃদিতা এসব ভাবতে ভাবতে তানিশা অপাশ থেকে বলে উঠলো, হ্যালো হৃদিতা, কথা বলছিস না কেন? আচ্ছা পরে কথা বলবো, এখন রাখছি। তানিশা এই বলে অপাশ থেকে ফোনের লাইন কেটে দিল। এইদিকে হৃদিতা ফুপিয়ে কান্না করতে লাগলো। ব্যাস, হৃদিতার মা শুনতে পেরে জিজ্ঞাসা করে উঠলো, হৃদিতা মা, কান্না করছিস কেন? কি হয়েছে আমাকে বল। হৃদিতা কান্না করতে করতে বলল, মা, আমার দ্বারা এত বড় অন্যায়টা কেমনে করতে পারলাম? হৃদিতার মা বলল, হৃদিতা মা, কান্না করিস না, কি হয়েছে সেটা আমাকে বল। তারপর হৃদিতা শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু ঘটেছে সবকিছু ভেঙে তার মার কাছে বলল। হৃদিতার মাও রীতিমতো অবাক হয়ে গেল তার ঘটনা শুনে। হৃদিতার মা তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বলে উঠল, প্রকৃতপক্ষে তো তোর কোনো দোষ নেই রে মা, যা কিছু করেছে ওই দুর্জয় শয়তানটা। তোদের মাঝে ভুলটা ওই শয়তানই তুলে ধরেছে, কিন্তু মাঝখানে নির্দোষ ছেলেটা এভাবে এলাকার লোকের সামনে অপদস্থ করা হলো। সেদিকে লক্ষ্য করতেই আমার নিজের প্রতি সত্যি অনুশোচনা কাজ করছে রে মা। তাছাড়া তোর বাবা একথা শুনলে অনেকটা ভেঙে পড়বে। হৃদিতা বলল, বাবাকে এ বিষয়ে জানানোর দরকার মা। এর মধ্যেই শফিক সাহেব এসে বলতে লাগলো, কি হৃদিতা মামুনি, সেই ছেলেটা কি তোমাকে আর কখনো বিরক্ত করেছে? যদি আরেকবার ও আমার মেয়ের সঙ্গে ইফটিজিং করার চেষ্টা করে তাহলে কোনো কিছু না ভেবেই ওকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। হৃদিতা বলল, বাবা, আমরা যাকে ইফটিজার ভেবে এলাকার সবার সামনে অপমান অপদস্থ করেছি সে আসলে এসব কিছুই করেনি। শফিক সাহেব বলল, এই হৃদিতার মা, শুনছো তোমার মেয়ের কথা? এসব কি বলছে কিছুই তো বুঝতে পারছি না। হৃদিতার মা বলল, আমি বলছি শোনো তাহলে। এই বলে হৃদিতার মা সবটা শফিক সাহেবকে জানালো। শফিক সাহেব ঘটনাটি জানার পর ঠাস করে সোফায় বসে পড়লো আর অনুশোচনায় বলে উঠলো, আমার রাজনৈতিক ক্ষমতা থাকলেও কখনো কারো প্রতি অন্যায় করিনি, কিংবা ক্ষমতার অপব্যবহার করিনি। আজ আমার দ্বারা নির্দোষ ছেলেটা এভাবেই শাস্তি পেল। হৃদিতার মা বলল, এখন এসব বলে কি হবে, যা হবার তো হয়ে গেছে। তারপর শফিক সাহেব বলল, হৃদিতা চল মা, আমরা বরং রনির কাছে গিয়ে আমাদের ভুল স্বীকার করে নেই আর ক্ষমা চেয়ে নেই। হৃদিতা কান্না করতে করতে বলল, বাবা, সেটার সুযোগও এখন নেই। কিছুক্ষণ আগে জানতে পারলাম ও কাউকে কিছু না বলে এই শহর ছেড়ে অন্য কোনো শহরে চলে গেছে। শফিক সাহেব তার মেয়ের কথা শুনে রীতিমতো অবাক হয়ে বলে উঠল, শেষ পর্যন্ত ছেলেটা ক্ষমা চাওয়ার সুযোগটাও দিল না। আর এদিকে আমার আজ 2 দিন ধরে রাস্তায় ফুটপাতে নির্ঘুম রাত কাটিয়ে দিতে হচ্ছে। ঢাকা শহরে এত লোকজন, তারপরেও এখানে একজনকেও পরিচিত হিসেবে পেলাম না। তাহলে কি আমাকে আবার গ্রামে ফিরে যেতে হবে? না না, সেটা সম্ভব না। গ্রাম থেকে যখন চলে আসছি তখন ঢাকায় একটা না একটা উপায় ঠিক বের হয়ে যাবে। ভাবিনি কখনো এমন একটা পরিস্থিতির মোকাবেলা করতে হবে। চায়ের দোকানের বেঞ্চে বসে এবার আনমনে চিন্তা করছিলাম। এমন সময় পিছন দিকে কেউ একজন রনি বলে ডেকে উঠলো। প্রথমে ভাবলাম এই ঢাকা শহরে কে আমাকে ডাকবে, হয়তো আমার নামে অন্য কাউকে ডাকছে। ব্যাস, সেদিকে সাড়া না দিয়ে চা খেতে মনোযোগ দিলাম, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত হয়ে গেল। চা খাচ্ছি, এর মধ্যে পিছন দিক থেকে কাঁধে হাত রেখে কেউ একজন বলে উঠলো, কিরে, কখন থেকে তোকে ডাকছি, শুনিস না কেন? আমি পিছন দিকে তাকিয়ে লক্ষ্য করতে আমার চোখ তো কপালে উঠে গেল। আরে এ তো তানভীর, স্কুল কালের ফ্রেন্ড। আল্লাহর অসীম দয়া, এই তানভীরে আমাকে একটা থাকার ব্যবস্থা করে দিতে পারবে। চিন্তামুক্ত হয়ে বলে উঠলাম, দোস্ত আমাকে একটা হেল্প কর প্লিজ। আজ 2 দিন ধরে ফুটপাতে থাকতে হচ্ছে। এই কদিন অনেক চেষ্টা করেছি কিন্তু বাসা ভাড়া করতে পারিনি। একা একজনকে কেউ বাসা ভাড়া দিতে চায় না। আল্লাহর রহমতে তোকে যখন পেয়ে গেছি, তো আমাকে একটা থাকার ব্যবস্থা করে দে না প্লিজ দোস্ত। তানভীর বলল, কি ব্যাপার বলতো, তুই হুট করে ঢাকায় আসলি, এসে তারপরও আবার ফুটপাতে থাকছিস, সত্যি করে বলতো এই অসময়ে ঢাকা আসার কারণ কি? আমি বললাম, আসলে আমি ঢাকায় আসতে চাইনি, কিন্তু পরিস্থিতি আমাকে এখানে এনেছে। এই বলে গ্রামের পুরো ঘটনাটা বলে ফেললাম। তানভীর বলল, দুর্জয় তোকে নিয়ে এত বড় একটা গেম খেললো আর তুই ওকে কিছু না বলে চলে আসলি? আমি বললাম, চাইলে তার জালিয়াতি বের করতে পারতাম, কিন্তু মান সম্মান যা যাওয়ার সেটা তো আগেই শেষ। দুর্জয়কে দোষী সাব্যস্ত করলে তো আমার যে মান সম্মান ধুলোয় মিশে গেছে সেটা আর ফিরে আসতো না। তাছাড়া কাকা কাকিমা আমার আপন কেউ না, রাস্তায় নাকি আমাকে কুড়িয়ে পেয়েছে। এটা জানার পর তো গ্রামে থাকা কোনো মুডই ছিল না, কিন্তু যাকে আমার বোন ভাবতাম সে আমাকে এমন কথা বলেছে যেটা মুখে আনাই পাপ। ব্যাস, এরপর সিদ্ধান্ত নিয়ে ফেললাম ঢাকায় চলে আসবো। টিসি নিয়ে চলেও আসছি, কিন্তু থাকার কোনো ব্যবস্থা করতে পারছি না, যার দরুন আজ নিয়ে প্রায় 2 দিন ফুটপাতে নির্ঘুম রাত কাটিয়ে দিতে হচ্ছে। এখন যদি তুই আমাকে থাকার ব্যবস্থা করে দিস। না করিস না দোস্ত প্লিজ, তাহলে একটা মহাবিপদে পড়ে যাব, প্লিজ দোস্ত না করিস না। তানভীর বলল, আরে মামা, এত চাপ নিবার কিছুই নেই। তাছাড়া তুই যে বিপদে পড়েছিস, এ সময় তোকে হেল্প করতে পারলে নিজেকে অনেকটা প্রাউড ফিল মনে করব। যদিও তোকে আমার সাথে নিলে এতে আমার কিছু সমস্যা হতে পারে, কিন্তু তোকে তো আমি আর বিপদের মুখে ফেলে যেতে পারি না। আচ্ছা চল, আজ থেকে তুই আমার সাথেই থাকবি। আর হ্যাঁ, বাড়িওয়ালার মেয়ের দিকে কিন্তু ভুলেও তাকাবি না। আমি বললাম, কেন?
তানবীর বলল, বাড়িওয়ালার মেয়েটাকে প্রথম দেখেই ক্রাশ খেয়ে যাবি, কিন্তু মেয়েটার আচরণ একদম ভালো না। যদি তার সামনে কোনো কারণবশত পড়তাম, অকারণেই মিসবিহেভ করতো। তবে বাড়িওয়ালার মেয়েটা নাকি আগে এমন ছিল না, সবার সঙ্গে হেসে খেলে কথা বলতো। যখন এই প্রেম ভালোবাসার নামের শব্দে মেয়েটি প্রতারিত হলো, বেশ তখন থেকে ছেলেদেরকে একদমই সহ্য করতে পারে না। তাই তোকেও বলছি, বাড়িওয়ালার মেয়ের সঙ্গে কথা বলবি তো দূরের বিষয়, তার সামনে যাবিই না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, যাব না। আল্লাহর উপর বিশ্বাস রেখেছিলাম বলেই তানবীরকে তার কারণ স্বরূপ পেয়ে গেলাম। নিশ্চয় আল্লাহর উপর বিশ্বাস রাখলে সে কখনো নিরাশ হয় না, তার প্রমাণ আজ পেয়ে গেলাম। তারপর তানবীরের সঙ্গে তার ভাড়া নেওয়া বাসায় চলে গেলাম। বাড়িওয়ালার স্ত্রী আমাকে দেখেই তানবীরকে বলল, তোমার সঙ্গে ও কে? তানবীর বলল, আন্টি ও আমার বেস্ট ফ্রেন্ড রনি, গ্রাম থেকে এসেছে, এখানে আমার সঙ্গেই থাকবে। আর আন্টি ও যেহেতু আমার সঙ্গেই থাকবে, তার ভাড়াটাও আপনি মাস শেষে পেয়ে যাবেন, সমস্যা নেই। বাড়িওয়ালার স্ত্রী বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে থাকতে পারে, কিন্তু প্রতি মাসের ভাড়া আমাকে ঠিক মতোই দিতে হবে, নয়তো এই বাসা তাকে ছাড়তে হবে। তানবীর বলল, জি আচ্ছা আন্টি। প্রথমে ভেবেছিলাম আমার কাছে বাসা ভাড়াই দিবে না, কিন্তু তানবীরের সুপারিশ করায় বাড়িওয়ালা রাজি হয়েছে। যাই হোক, এখন একটু ঘুমানোর দরকার, ঘুমাতে যাব। এর মধ্যে তানবীর বলে উঠল, দোস্ত তোর ফোনটা দে তো। আমি বললাম, আমার ফোনে মনে হয় চার্জ নেই, বন্ধ হয়ে আছে। তানবীর বলল, আচ্ছা ঠিক আছে, ফোন চার্জে লাগা, দরকার আছে। তানবীরের কথা মতো ফোনটাকে চার্জে লাগিয়ে অন করতেই ডেভিল বইনে এই নাম্বার থেকে 1000টা প্লাস কল প্লাস মেসেজ আর ফোন এসে ভরে গেছে। প্রথম মেসেজ ছিল এমন, ভাই প্লিজ তুই বাড়িতে ফিরে আয়, তোকে ছাড়া পুরো বাড়িটা কেমন শূন্যতায় ভরে গেছে, ফিরে আয় না প্লিজ। মেসেজের শেষে কান্নার ইমোজি 2টা। তারপরের মেসেজটা ছিল, তোর জন্য বাবা মা তারা অনেক কান্না করতেছে, তাদের দিকে তাকিয়ে অ্যাটলিস্ট এই বাড়ি ফিরে আয়, জিদ করিস না প্লিজ। তুই তো জানিস তোর সঙ্গে আমার ঝগড়া না করলে পেটের ভাত হজমই হয় না। এখন তুই বাসায় নেই, দুদিনে কেমন জানি অন্ধকার নেমে এসেছে। বাবা মা তাদের মুখে কোনো হাসির আভা নেই, সবসময় বিষণ্ণতার ছাপ তাদের মুখে লেগেই থাকে। তুই তো এটাও জানিস, ওরা আমাকে না যতটুকু ভালোবাসে, তার থেকেও দ্বিগুণ ওরা তোকে ভালোবাসে। তুই কি চাইলে পারবি না তোর সব রাগ অভিমান ফেলে আবার আমাদের কাছে ফিরে আসতে? মেসেজটা পড়ে চোখ থেকে কয়েক ফোঁটা নোনা জল গড়তে লাগলো। তারপর কোনো কিছু না ভেবে মেসেজটি রিপ্লাই দিলাম, সেটা আর সম্ভব না। আর হ্যাঁ, দয়া করে এই নাম্বারে ফোন কিংবা মেসেজ দিবেন না, এইটুকু লিখে ডেভিল বইনের নাম্বারে সেন্ড করলাম। বেশ সঙ্গে সঙ্গে অপাস থেকে কল আসতে লাগলো। কল কেটে দেবার পরও কল আসতে লাগলো। দেখে উপায় না পেয়ে কলটা রিসিভ করলাম। আমি বললাম, হ্যালো। তানিশা কান্না কান্না কণ্ঠে বলল, ভাই তুই কেমন আছিস? আমি বললাম, সরি, কে আপনার ভাই? ফোনে এভাবে কান্নাকাটি করছেন কেন? যদি কান্নাকাটি করতেই হয় তাহলে ফোন রেখে দিয়ে সারাদিন কান্নাকাটি করুন। ফোন রাখছি। ফোনের লাইনটা কাটতে চেয়েও কেন জানি কাটতে পারলাম না। নীরব শ্রোতাদের মতো চুপ হয়ে গেলাম। আর তানিশা অপাস থেকে বলতে লাগলো, তুই 2 দিন হয় বাড়ি ছেড়েছিস, আর 2 দিনের তোর শূন্যতা পুরো বাড়ি ভরে গেছে। আগে তো তোর জ্বালায় কোনো সিরিয়াল দেখতে পারতাম না, সারাক্ষণ ওই আইপিএল খেলা নয়তো মুভি দেখেছিস, তবুও আমাকে কিছু দেখতে দেসনি। এই নিয়ে তোর সঙ্গে আমার অনেকবারই ঝগড়া লেগে গিয়েছিল, কিন্তু এখন সারাক্ষণ ওই সিরিয়াল দেখলেও আমাকে কেউ কিছু বলার মানুষটা নেই। এখন তাকেই শুধু খুব মিস করছি, প্লিজ চলে আয় না ভাইয়া। আমি নীরবে অপাস থেকে তানিশার কথা শুনছি। তানিশা আবার বলে উঠল, তুই না হৃদিতাকে অনেক ভালোবাসতি, সে তো তোকে এখন অনেক ভালোবাসে। এমনকি আমি আমার মা বাবাকে বলেছি তারা হৃদিতাকে তোর বউ করে ঘরে এনে দিবে। এবার তো ফিরে আয় ভাই। কি হলো, কথা বলছিস না কেন? হ্যালো হ্যালো। তানিশা হ্যালো বলতেই কোনো কিছু না বলে ফোনটা কেটে দিলাম এবং সঙ্গে সঙ্গে সিমটা খুলে ফেললাম। এবং যে সিমটা ভাঙতে যাব অমনি তানবীর এসে বলতে লাগলো, আরে সিমটা ভাঙতেছিস কেন? দরকার পড়লে খুলে রেখে দে। এমনও তো হতে পারে সিমটা আবার তোর প্রয়োজন লেগে যাবে, তখন তো আবার সমস্যার সম্মুখীন হতে হবে। আমি মনে মনে বললাম, হ্যাঁ তাই তো, সিম ভেঙে ফেলার চেয়ে খুলে রাখাই ভালো। কখন কি প্রয়োজন পড়ে তা বলা খুব মুশকিল। এসব ভেবে সিমটা আর ভাঙলাম না, সযত্নে রেখে দিলাম। তারপর কিছুক্ষণ ফোনে ফেসবুক নিউজ ফিড ঘেটে ঘুমিয়ে পড়লাম। বিকালে ঘুম থেকে উঠে ছাদে চলে গেলাম। নতুন জায়গায় দেখার কৌতূহলটা একটু বেশি, তাই কোনো বনিতা না করে ছাদ পর্যন্ত বিকালের প্রাকৃতিক সৌন্দর্য দেখছিলাম। হঠাৎ একটা মেয়েলি কণ্ঠে আওয়াজ বলে উঠলো, এই ছেলে, তোকে ছাদে আসার পারমিশন কে দিয়েছে? আমি পিছনে তাকাতেই আমার চোখ যেন কপালে উঠে গেল। এত দেখছি নির্ঘাত বলিউডের নায়িকা, মনে হচ্ছে শুটিং বাদ দিয়ে এখানে অবসরে ঘুরতে আসছে। তাহলে তানবীরের কথা ঠিক, ও যা বিবরণ দিয়েছিল এখন তো দেখছি তার থেকেও বেশি সুন্দরী। তারপর বলল, ওই হ্যালো, ছাদে আসার পারমিশন তোকে কে দিয়েছে শুনি? বাড়িওয়ালার মেয়েটি চিৎকার করে বলতে লাগলো। বাড়িওয়ালার মেয়ের চিৎকার মেরে বলাতে নিমিষেই ভাবনার বিচ্ছেদ ঘটে গেল এবং তার প্রতি উত্তরে বললাম, জি ইয়ে মানে আমি এখানে নতুন ভাড়াটিয়া। বাড়িওয়ালার মেয়ে বলল, তো ছাদে কেন আসছিস? আমি কিছু না বলে নিশ্চুপ হয়ে রইলাম। বাড়িওয়ালার মেয়ে আবার বলল, কি হলো, কথা বলছিস না কেন? আমি বললাম, সরি, ভুল হয়ে গেছে আমার, আর ছাদে আসবো না। বাড়িওয়ালার মেয়ে বলল, আমাদের বাসায় ভাড়া থাকবি ভালো কথা, কিন্তু ভুলেও আমার পারমিশন ছাড়া ছাদে আসবি না, কথাটি যেন মনে থাকে। আমি বললাম, জি আচ্ছা, মনে থাকবে। তারপর ওখানে আর কোনো কথা বললাম না। আমার জীবনে এই প্রথম একজনকে দেখলাম যে কারণ ছাড়াই মিসবিহেভ করলো। কি সাংঘাতিক মেয়ে রে বাবা, আমাকে চিনে না জানে না, অথচ আমার সঙ্গে কিনা দুর্ব্যবহার করলো। না,
এই মেয়েটার কাছ থেকে দূরে থাকতে হবে, নয়তো কোনো সময় অঘটন ঘটে যেতে পারে। এইদিকে তানিশার বাবা মাও ভালো নেই, যাকে ছোট করে কুলে পিঠে করে মানুষ করেছে, আর সে কিনা মান অভিমানে তাদের বাসা ছেড়ে চিরতরে চলে গেল। এই বিষয়টা তানিশার বাবা মা কোনোভাবেই মেনে নিতে পারছে না। তানিশাও বাড়িতে তার বাবা মায়ের মুখের বিষণ্ণতার প্রতিচ্ছবি লেগেই আছে, দেখে মন খারাপ হওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেটা অবশ্য তার নিজের অপরাধ বলে মনে করে। আজ এই পরিস্থিতি এমনটা হতো না যদি সে ওইসব গালি না দিত, কিন্তু কি থেকে কি হয়ে গেল তানিশা কিছুই বুঝতে পারলো না। তবে তার এখনো অনুশোচনা হচ্ছে কেন সে তার ভাইকে এসব বলতে গেল। হৃদিতার ফ্যামিলি তো ইতিমধ্যে রনিকে খুঁজতে শুরু করে ফেলেছে ক্ষমা চাওয়ার জন্য। তারা যখন বুঝতে পারলো নির্দোষ একজন মানুষকে যে কিনা বিনা অপরাধে গ্রামবাসীর সামনে অপমান অপদস্থ সহ্য করলো, কিন্তু প্রকৃতপক্ষে সে অপরাধ করেইনি, তারপরও তাকে শাস্তি পেতে হলো, এটা যার সঙ্গে হোক না কেন মেনে নিবার কোনোভাবেই সম্ভব ছিল না। কিন্তু রনি তো পরিস্থিতির শিকার, তার কোনো কথা গলা ফাটিয়ে বললেও কেউ শুনতো না। যখন গ্রাম ছেড়ে শহরে চলে গেল, তখন তাদের সামনে আসা সত্যটা প্রকাশিত হলো। সত্যটা জানার পর হৃদিতা সহ তার পরিবার অনেকটাই লজ্জিত আর অনুতপ্ত। অনুশোচনায় বারবার বিবেকে নাড়া দিয়ে উঠছে তাদের, কিন্তু তাদের এই অনুশোচনা এবং অনুতপ্ত সেটা এখন মূল্যহীন এবং আবেগ ছাড়া কিছু না। এবার গল্পের বর্তমানে ফিরা যাক। আমি তানবীরকে উদ্দেশ্য করে বললাম, দোস্ত বাড়িওয়ালার মেয়েটার নাম কি বলতো? তানবীর বলল, বাড়িওয়ালার মেয়ের নাম শুনে তুই কি করবি? আমি বললাম, আরে ভাব ধরছিস কেন, বলতে বলছি বল। তানবীর বলল, বাড়িওয়ালার মেয়ের নাম হচ্ছে আরোহী, এবার ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ছে। আমি বললাম, দোস্ত তুই যা বলছিস একদম রাইট, দেখতে কিন্তু বলিউডের নায়িকাদেরও হার মানাবে, কিন্তু তার আচরণ একটু ভালো না। বিকেলে একটু ছাদে ঘুরতে গেলাম, তো আরোহী আমার সঙ্গে এমন দুর্ব্যবহার করলো দোস্ত, যা বলার মতো না। তানবীর বলল, আমি আগেই বলেছিলাম বাড়িওয়ালার মেয়ে মানে আরোহীর সামনে পড়িস না, মেয়েটা কোনো ছেলেকেই সহ্য করতে পারে না। আমি তো প্রায় 3-4 মাস এখানে আসছি, ভুলেও তো তার সামনে পড়ি না। আরোহীর বিষয়ে আঙ্কেল আমাকে আগেই বলেছে। আচ্ছা বাদ দে এসব কথা, একটা কাজের কথা ছিল তোর সঙ্গে। আমি বললাম, কি কাজের কথা বল।